স্ট্যাটুটরি ওয়ার্নিং, বিধিবদ্ধ সতর্কীকরণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ, মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সে নো টু ড্রাগস, মাদককে না বলুন। স্যার, আমরা 221B বেকার স্ট্রিটে এসে পড়েছি। আমি সঙ্গে যাব নাকি ফাঁকা সিন্দুকটা আপনি নিয়ে যাবেন? আমি নিয়ে যাচ্ছি, আপনি বরং এখানেই অপেক্ষা করুন। ঠিক আছে। আর ওই দেখুন, এথেনলি জোন্স আগেই এসে পড়েছে। ওই গাড়ি আর দুজন ইন্সপেক্টর দাঁড়িয়ে আছে। কি যে হবে! হ্যাঁ, দেখেছি, চিন্তা করবেন না, এখানেই অপেক্ষা করুন। ঠিক আছে। আরে ডাক্তার ওয়াটসন যে এসে পড়েছেন। সিন্ধুকটা খুলেছিলেন কি আছে ওতে? খুলেছিলাম, তবে এই যে নিজেই দেখুন না। একে এ যে পুরো ফাঁকা, কিছু ছিল না এতে। না মিস্টার জোন্স। তার মানে এ স্মলেরই কাজ। এই যে স্মল, বলো কোথায় রেখেছ রত্নরাজে? ওটা আমার সম্পত্তি, আমি যদি না পাই তাহলে এমন ব্যবস্থাই করব যাতে কেউ না পায়। আমি বলছি, আন্দামানের কয়েদি ব্যারাকে 3 জন, আর আমি ছাড়া আর কোনো জীবিত মানুষের ওতে কোনো অধিকার নেই। অন্যদের ধনী বানাবার জন্য তো আমরা আসমতকে মারিনি। চাবিটা যেখানে আছে, বেঁটের টোঙ্গা যেখানে আছে, রত্ন ভাণ্ডারকেও সেখানেই পাবেন। তুমি আমাদের ঠকাবার চেষ্টা করছো স্মল। রত্ন ভাণ্ডারকে টেমসের জলে ফেলে দিতেই যদি তুমি চাইতে, তাহলে তো বাক্স শুদ্ধ ফেলে দেওয়াই তোমার পক্ষে সোজা ছিল। যে লোকটি আমাকে তাড়া করে ধরবার মতো বুদ্ধি রাখে, নদীর তলা থেকে একটা লোহার বাক্স তুলে আনবার মতো বুদ্ধি তার নিশ্চয়ই আছে। তাই যখন দেখলাম আপনারা সত্যি আমাদের তাড়া করে আসছেন আর ধরেও ফেলবেন, তখন 5 মাইল জুড়ে নদীতে ছড়িয়ে ফেলেছে। কাজেই এখন তাকে উদ্ধার করা বেশ কঠিন কাজই হবে। স্মল, এটা খুব গুরুতর ব্যাপার। ন্যায় প্রতিষ্ঠার চেষ্টাকে বানচাল করার পরিবর্তে তুমি যদি তাকে সাহায্য করতে, তাহলে বিচারের সময় হয়তো তোমার কিছুটা সুবিধা হতো। না মিস্টার জোন্স, যারা কোনোদিন এটার জন্য এতটুকু কষ্ট করেনি, তাদেরই হাতে তুলে দেয়া কি ন্যায় বিচার? না না স্মল, তুমি ভুলে যাচ্ছ যে আমরা এসব কিছুই জানি না। তোমার কাহিনী আমরা শুনি নে,
কাজেই কোথায় ন্যায় বিচার কতখানি তোমার পক্ষে ছিল সেটা বলতে পারি না। দেখুন স্যার, আমার কাহিনী যদি শুনতে চান আমি সবটাই বলছি, আর জানবেন এর প্রতিটা কথাই সত্যি। আমি নিজে ওয়েস্টচেস্টারশায়ারের মানুষ, জন্ম পারশোরের কাছে। আমি ছিলাম একটু বাউন্ডুলে ধরনের। আমার যখন 18 বছর বয়স, একটা মেয়ে ঘটিত ব্যাপারে জড়িয়ে পড়ে উপায়ন্ত না দেখে মহামান্য রানীর 3য় বাহিনীতে যোগ দিয়ে ভারতবর্ষে যাত্রা করলাম। সেখানে কাজ করতে করতে একদিন কি খেয়ালে নদীতে সাঁতার কাটতে গিয়ে কুমিরে আমার ডান পাটা হাঁটুর নিচ থেকে কেটে নিল। সার্জেন্ট জন হোল্ডার আমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 5 মাস পর কাঠের পা নিয়ে চলতে পারলাম, কিন্তু সেনা বিভাগে অক্ষম বলে চাকরিটা গেল। এরপর আবল হোয়াইটের সঙ্গে দেখা হলো। সে নীল চাষ করে। তার সহানুভূতিতে তার কাছে নীল চাষ দেখাশুনো করার কাজ পেলাম। কিন্তু দুর্ভাগ্য, কিছুদিন যেতে না যেতেই মহাবিদ্রোহ শুরু হলো। আমাদের আবাদটা ছিল উত্তর পশ্চিম সীমান্তের মুত্রা নামক স্থানে। ইউরোপীয়রা ভয়ে পরিবার নিয়ে আগ্রার দিকে যেতে লাগলো, কারণ সেটাই নিকটবর্তী সেনা ব্যারাক। এই বিদ্রোহে একদিন আবেল হোয়াইট, তার সঙ্গী ডসন ও তার স্ত্রী নিহত হল। দ্রুত ঘোড়া ছুটিয়ে আগ্রা এলাম এবং সেখানের সেনা বিভাগগুলোর মধ্যে এক স্বেচ্ছাসেবী বাহিনীতে যোগ দিলাম। এরপর যখন বিদ্রোহ আরো তীব্র হলো, আমাদের নেতা নদীর দিকে অগ্রসর হয়ে আগ্রার পুরনো কেল্লায় সৈন্য সমাবেশ করল। এই কেল্লার একদিকটা থাকার ছিল, অনেকগুলো প্রবেশদ্বার ছিল, আর অন্যদিকে পরিত্যক্ত বড় বড় ভগ্ন প্রায় হল ছিল। ভয় কেউ সেখানে যেত না। যাই হোক, এরপর প্রত্যেকটা গেট পাহারার ব্যবস্থা করা হলো। দক্ষিণ পশ্চিম দিকের গেট পাহারার দায়িত্ব পড়ল আমার ওপর। আমি খোড়া বলে 2 জন দেশি ভীষণ দর্শন লোককে আমার সঙ্গে পাহারায় দেয়া হলো। তাদের নাম মোহাম্মদ সিং ও আব্দুল্লাহ খান। একদিন রাত্রে পাহারার সময় এই 2 জন আমার ওপর ছোড়া নিয়ে চড়াও হলো। তারা বলল, প্রাণে বাঁচতে গেলে ও যদি রত্ন ভাণ্ডারের অংশীদার চাও তো তাদের সঙ্গে যোগ দিতে হবে। আব্দুল্লাহ খান বলল, তার সৎ ভাই দোস্ত আকবর খবর পাঠিয়েছে আজ রাতে তার সঙ্গে একজন লোক আসছে, যার কাছে একটা বাক্সে রত্নরাজি আছে। ওই যে বাক্সটা এখন টেবিলের ওপর পড়ে আছে, মানে সিন্ধু। লোকটার নাম আজমত। সে উত্তর ভারতের এক রাজার ভৃত্য। রাজা বিদ্রোহের এই সময় রত্নরাজি একটা বাক্সে ভরে তাকে দিয়ে এই দিকে পাঠিয়েছে সেগুলো বাঁচানোর জন্য। সেই ভৃত্য আসমতি এই কেল্লায় ঢুকতে চায়, আর তাকে নিয়ে আসছে দোস্ত আকবর পথ দেখিয়ে। আমায় আরো বলল, তুমি তাকে কেল্লায় ঢুকতে দেবে, ব্যাস, বাকি কাজ আমাদের।
তারপর রত্নভাণ্ডার সমান 4 ভাগ হবে, 1 ভাগ তোমার। রত্নভাণ্ডারের লোভে রাজি হলাম। অন্ধকারে যখন তারা এলো, তাকে কেল্লায় ঢুকতে দিলাম। আসমতের হাতে কাপড়ে মোড়া বাক্সটা। মোহাম্মদ সিং, আব্দুল্লাহ খান ও আসমতের সঙ্গে আসা দোস্ত আকবর তার সঙ্গে সঙ্গে অন্ধকারে ভেতরে গেল। এই লোকটাকে খুন করার কথা ভেবেই আমার বুকের রক্ত হিম হয়ে গেল, কিন্তু পরক্ষণেই রত্নরাজির কথা মনে হতেই মনটা কঠিন করলাম। ভেতরে ধস্তাধস্তির শব্দ হতে লাগলো। তারপরেই অন্ধকারের মধ্যে লণ্ঠনের আলোয় দেখলাম আসমত রক্তমাখা মুখ নিয়ে তীব্র গতিতে দৌড়ে গেটের দিকে আসছে। গেটটা পেরোবার আগেই আমার রাইফেলটা সজোরে তার পায়ে ছুঁড়ে দিলাম। সে পড়ে যেতেই পেছনে ছুটে আসা ভীষণ দর্শন শিখটা ঝাঁপিয়ে পড়ে তার বুকে 2 বার ছুরি বসিয়ে দিল। আমার মনে হলো পড়ে গিয়েই তার ঘাড়টা ভেঙে গিয়েছিল। হ্যাঁ, বলছি আপনাদের এই কাহিনীর বাকি অংশটা। একটু জল খেয়ে গলাটা ভিজিয়ে নি। আমিও এই সময় তাকে লক্ষ্য করলাম। সেই জল খেয়ে একটু জিরিয়ে নিচ্ছে। তখন মনে মনে ভাবলাম, ঠান্ডা মাথায় খুনের সঙ্গে সে জড়িত ছিল বলেই নয়, যেরকম নিষ্পৃহ প্রগলতার সঙ্গে সে সব ব্যাপারটা বলে গেল, তাতে লোকটাকে দেখে সত্যি আমার ভয় হলো। তার কপালে যে শাস্তিই জুটুক, আমার কাছ থেকে কোনো সহানুভূতি সে পাবে না। শার্লক হোমস আর জোন্সকে দেখলাম গভীর আগ্রহের সঙ্গে গল্পটা শুনছে, কিন্তু তাদের চোখ মুখ দেখেও বুঝলাম সেই একই বিরক্তি তাদের মুখে ফুটে উঠেছে। হ্যাঁ, গল্পের পরের অংশটা বলছি, শুনুন তাহলে। আসমতের দেহটা নিয়ে গিয়ে একটা পরিত্যক্ত ভাঙা হল ঘরে, যেখানে কেউ যায় না, তার একটা গর্তের মধ্যে রেখে ইট দিয়ে চাপা দেয়া হলো। সিন্ধুক খুলে যে হিরে মুক্ত রত্নরাজি বেরোলো, তাতে চোখ ঝলসে যায়। সবকিছু তখনই গোনাগাথা করে কিল্লারি এক দেয়ালে গর্ত করে সিন্ধুকটা রাখা হলো। জায়গাটার হদিশ পরের দিন 4টে কাগজে লিখে 4 জনের সই করে 4 জনের কাছে রাখা হলো। ঠিক হলো, বিদ্রোহ কমলে, দেশে শান্তি ফিরলে ওটা ওই গোপন জায়গা থেকে বের করে সমান 4 ভাগ করে নেওয়া হবে। এর কিছুদিন পরে মহাবিদ্রোহের অবসানে আমরা যখন ভাবছি এবার লুটের জিনিস ভাগ করা যাবে, ঠিক তখনই আসমতকে হত্যা করার অপরাধে আমাদের গ্রেপ্তার করা হলো। ঘটনাটা ঘটেছিল এইভাবে, যে রাজার সম্পত্তি ছিল ওটা, সে তার অপর এক বিশ্বস্ত অনুচরকে আসমতের ওপর লক্ষ্য রাখার জন্য তার পিছনে পাঠিয়েছিল, কিন্তু সেই অনুচরটির কাছে রত্নভাণ্ডারের কোনো কথা রাজা বলেনি। সেই আসমতকে ওই গেট দিয়ে কেল্লায় রাত্রে ঢুকতে দেখলেও পরে কেল্লার ভেতর তার খোঁজ না পেয়ে উচ্চ কর্তৃপক্ষকে জানায়, আর তারা আসমতের দেহ খুঁজে পায়। আমরা ওই গেটে পাহারায় ছিলাম বলে আমাদের গ্রেপ্তার করা হয়। বিচারের সময় খুন সাব্যস্ত হয়, কিন্তু বিদ্রোহের সময়
সেই রাজা দেশ থেকে বিতাড়িত হয় এবং সেই অনুচরের কাছে রত্নভাণ্ডারের কোনো তথ্য না থাকায় রত্নভাণ্ডারের কথা চাপা পড়ে যায়। মোহাম্মদ সিং, আব্দুল্লাহ খান আর দোস্ত আকবর, এই তিনজনের হয় যাবজ্জীবন কারাদণ্ড আর আমার মৃত্যুদণ্ড। পরে অবশ্য আমার সাজা হ্রাস করে যাবজ্জীবন করা হয় এবং ওদের সঙ্গে আমাকেও আন্দামানের প্লেয়ার দ্বীপে পাঠিয়ে দেয়া হয়। এই দ্বীপটা ছিল ম্যালেরিয়া অধ্যুষিত, ভয়ঙ্কর নরখাদক উপজাতিদের বাস। প্রথম থেকে আমার আচরণ ভালো থাকায় মাটি কোপানো, খাল কাটা, ওলে চাষ করা ছাড়াও একটা ডাক্তারের সাহায্য করার কাজ দেয়া হয়। সেখানে আমি কিছু ওষুধ তৈরির কাজ শিখি আর দিনরাত ভাবতে থাকি কি করে এখান থেকে পালানো যায়। ওই ডাক্তারের কাছেই রাতের বেলা তাস খেলতে আসতো মেজর শোল্টো আর ক্যাপ্টেন মর্স্টান। টাকা বাজি রেখে খেলা হতো, আমি আড়াল থেকে দেখতাম। দুজনেই জুয়ায় হেরে সর্বশান্ত হলো। আমি মনে মনে ভাবলাম, এখান থেকে পালাবার আর রত্নভাণ্ডার ফিরে পাবার উপায় বুঝি হলো। একদিন এই দুজনকে একা পেয়ে কায়দা করে গোপনে তাদের রত্নভাণ্ডারের কথা বললাম। তারা যেন স্বর্গ হাতে পেল। আমাদের চারজন ও শোল্টো আর মর্স্টানের উপস্থিতিতে ঠিক হলো রত্নভাণ্ডার সমান ভাগ করা হবে। মেজর শোল্টো আগে গিয়ে সেই গোপন জায়গায় রত্নভাণ্ডার আছে কিনা দেখে আসবে, আর আমাদের জন্য এখানে একটা রসদ সমেত পালতোলা নৌকো ইতিমধ্যে তৈরি থাকবে। শোল্টো ফিরে এসে নিজের কাজে যোগ দেবে আর আমরা গোপনে সেই নৌকায় যাত্রা করব। আর ক্যাপ্টেন মর্স্টানও কাজে কিছুদিন ছুটি নিয়ে সেখানে আগে গিয়ে রত্নভাণ্ডার উদ্ধার করবে। তারপর আমরা পৌঁছলে আমাদের মধ্যে ভাগাভাগি হবে। মর্স্টান নিজের ও শোল্টোর ভাগটা নেবে। সেই মতো পরের দিন গোপন জায়গাটার নকশা তৈরি করে তার সঙ্গে চারজনের সই করে দুটো কাগজ তৈরি করে একটা আমাদের কাছেও একটা শোল্টোকে দেয়া হলো। শোল্টো ভারতে গেল, কিন্তু আর ফিরল না। মর্স্টান খবর আনলো শোল্টো ইংল্যান্ডে চলে গেছে রত্নভাণ্ডার নিয়ে। সেই থেকে শোল্টোর উপর প্রতিশোধ নেওয়ার আশায় থাকি, কিন্তু পালাবার উপায় নেই। চারিদিকে শুধু জল আর জল। হাড় ভাঙা পরিশ্রম করতে হয়, তার সঙ্গে ওষুধ তৈরির কাজ করি। একটু 19-20 হলে অপমান ও নির্যাতন জোটে এক কয়েদি রক্ষীর কাছে। একদিন কি হলো, ওই জংলি বেটে টোঙ্গাকে অসুস্থ অবস্থায় আমার কাছে আনলে ওকে ওষুধ দিয়ে ভালো করলাম নিজের ঘরে রেখে, আর ও আমার অনুগত হয়ে পড়ল। ওর একটা ডিঙি ছিল, ওর সাহায্যেই আমি পালাবার মতলব করি। লাউয়ের খোলে পানীয় জল, কিছু মিষ্টি আলু, নারকেল আর ওল ইত্যাদি ভরে ও ডিঙিটা নিয়ে ওকে তৈরি থাকতে বলি। রাতের বেলা সেখানে পৌঁছে দেখি সেই কয়েদি রক্ষীটা সমুদ্রের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। সুযোগও পেলাম এবার প্রতিশোধ নেয়ার। আমার কাঠের পাটা খুলে নিয়ে 3 লাফে তার কাছে গিয়ে সে বন্দুক তোলার আগেই তার মাথায় সজোরে মারলাম সেটা দিয়ে। মুখ থুবড়ে পড়েই শেষ হয়ে গেল।
খুঁড়িয়ে নৌকায় উঠে আবার সবকিছু ঠিক করে পাড়ি দিলাম। টোঙ্গা ওর অস্ত্রগুলো সঙ্গে নিয়েছিল। দিন কতক উত্তাল সমুদ্রে দিশেহারার মতো ঘুরে অবশেষে এক মালয় বণিক তার জাহাজে আমাদের উদ্ধার করে তুলে নিল। এরপর বহু দেশ ঘুরেছি, বহু কষ্টে দিন কেটেছে, কিন্তু লক্ষ্য স্থির রেখেছি ইংল্যান্ড পৌঁছানোর। সেই মতো 3-4 বছর আগে ইংল্যান্ডে পৌঁছই। ওই টোঙ্গাই ছিল আমার সঙ্গী। মেজর শোল্টোর খোঁজ পেতে বেশি সময় লাগেনি। খবর আসছিল শোল্টো অসুস্থ। একদিন প্রতিশোধ নেওয়ার জন্য ওর বাড়ির কাছে বাগানে যেতেই জানলা দিয়ে আমাকে দেখেই ওর ঠোঁট ঝুলে পড়ল। বুঝলাম ও মারা গেছে। সেই দিনই রাতের বেলায় ওর ঘরে ঢুকে রত্নভাণ্ডার কোথায় আছে জানার চেষ্টা করলাম, কিন্তু কোথাও পেলাম না। শেষে আমাদের চিহ্ন স্বরূপ চিহ্ন চতুষ্টয়ের চিহ্ন আঁকা একটা কাগজ ওর মৃতদেহের ওপর পিন দিয়ে এঁটে এলাম। এরপর গোপনে পন্ডিচারি লজের সব খবর রাখতে লাগলাম। কে সাহায্য করতো আর এখন নাই বা বললাম। অবশেষে একদিন ভেতর থেকে খবর পেলাম রত্নভাণ্ডার উদ্ধার হয়েছে। সেটা আছে বাড়ির একেবারে মাথায় বার্থোলোমিউ শোল্টোর রাসায়নিক গবেষণাগারের ওপরে চিলেকোঠায়। প্রায় সবই তো বললাম আপনাদের, আর এর পরের ঘটনা তো আপনারা সবই জানেন। বাহ, বেশ ভালোই গল্পটা তুমি বললে জনার্দন স্মল। আর দেখুন মিস্টার হোমস, সবই তো আমরা জানতে পারলাম। এখন আমাদের এই মহান কথাকারকে তালাচাবির নিরাপদ আশ্রয়ে রাখতে পারলে তবেই আমি নিশ্চিন্ত হতে পারে। আমাদের গাড়িটা নিচেই অপেক্ষা করছে। দুজন ইন্সপেক্টররা নিচে আছে। আর একটা কথা অবশ্যই বলবো, আপনাদের সাহায্যের জন্য দুজনের কাছে আমি কৃতজ্ঞ। অবশ্য বিচারের সময়ও আপনাদের প্রয়োজন হবে। এখন বিদায়। আর এই যে জনার্দন স্মল, তুমি এবার আগে আগে সিঁড়ি দিয়ে নামবে চলো। আন্দামান দ্বীপে যাই করে থাকো, তোমার ওই কাঠের পা দিয়ে আমার মাথায় যাতে আঘাত করতে না পারো সে বিষয়ে আমি নিশ্চিত হতে চাই। জনার্দন স্মলকে নিয়ে এথেনলি জোন্স চলে যাওয়ার পর কিছুক্ষণ আমি আর হোমস বসে ধূমপান করলাম। তারপর আমিই বললাম, তাহলে হোমস, আমাদের এই ছোট্ট নাটকের এখানেই তো জবনিকা পতন। আর আমার কি মনে হয়েছে জানো, এটা এমন একটা রহস্যের তদন্ত যেখানে তোমার কর্মপদ্ধতি আমি খুবই কাছ থেকে লক্ষ্য করতে পেরেছি। আর একটা কথা তোমায় জানাই, মিস মর্স্টান তার ভাবী স্বামী রূপে গ্রহণ করে আমাকে সম্মানিত করেছে। এই আশঙ্কাটাই আমি করছিলাম ওয়াটসন। সত্যি আমি তোমাকে অভিনন্দন জানাতে পারছি না। আমার পছন্দের ব্যাপারে তোমার অসন্তুষ্ট হবার কোনো কারণ আছে কি?
মোটেই তা নয়। আমি তো মনে করি আজ পর্যন্ত যত তরুণীকে আমি দেখেছি সে তাদের মধ্যে সবচাইতে মনোরমা। আর আমরা যে ধরনের কাজ করি তার পক্ষেও সে খুবই উপযুক্ত। আর সে ব্যাপারে তার প্রতিভাও সন্দেহাতীত। মনে করে দেখো, তার বাবার অন্য সব কাগজপত্রের ভেতর থেকে সে আগ্রার নকশাটাই কেমন সযত্নে বুদ্ধি করে রেখে দিয়েছিল। খুব বুদ্ধিমতী বলতে হয়। কিন্তু আমি এখানে কথাটা বললাম একটা অন্য কারণে। ভালোবাসা আবেগের ব্যাপার, আর যা কিছু আবেগ সম্পর্কিত তাই প্রকৃত নিষ্ক্রিয় যুক্তির বিরোধী। আর আমার এই তদন্ত কাজের ক্ষেত্রে সেই যুক্তিকেই আমি সব কিছুর উপরে স্থান দিই। তাই পাছে আমার বিচার শক্তি প্রভাবিত হয়, আমি কোনোদিনও বিয়ে করব না। আমি বিশ্বাস করি আমি বিয়ে করলেও আমার বিচার শক্তি সে পরীক্ষায় সকল ক্ষেত্রে সব সময় উত্তীর্ণ হবে। কিন্তু তোমাকে খুব ক্লান্ত মনে হচ্ছে। হ্যাঁ, প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। এখন আমি সপ্তাহখানেকের জন্য একেবারে খোঁড়া হয়ে যাব। আশ্চর্য লাগে হোমস, অপূর্ব শক্তিমত্ত কর্মোৎসাহের পরেই তোমার মধ্যে নেমে আসে এমন এক মানসিকতা যাকে অন্য লোকের বেলায় আমি আলস্য বলেই উল্লেখ করে থাকি। ঠিক, আমার মধ্যে একটা আলস্য পরায়ণ এবং একটা কর্মচাঞ্চল মানুষের সংমিশ্রণ ঘটেছে। ভালো কথা, ওয়াটসন, এই রহস্য সম্পর্কে বলে আমি তোমাকে বলেছিলাম ওই পন্ডিচারির লজের বাড়ির ভেতরে এমন একজন আছে যা ওই জোনাথন স্মলকে সমস্ত খবর দেয় বা তার সহযোগে। সে ওই খানসামা লাল রাও ছাড়া আর কেউ হতে পারে না। কাছেই এত বড় করে জাল ফেলে মিস্টার এথলিক জোন্স অন্তত একটা মাছকে ধরবার একক সম্মানের অধিকারী হয়েছে। সম্মানের ভাগটা কিন্তু ন্যায্য হলো না হোমস। এই ব্যাপারে সবকিছুই করেছো তুমি, অথচ এর ফলে আমি পেলাম স্ত্রী, জোন্স পেল কৃতিত্ব, কিন্তু তোমার জন্য রইল কি? কেন? আমার জন্য তো এখনো আছে ওই কোকেনের শেষে। কথাটা বলতে বলতেই দেখলাম হোমস তার দীর্ঘ সাদা হাতটা শিশিটার দিকে বাড়িয়ে দিল।